আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম। আজকে মূলত আমি বিএনপির 3 মাসের যে কার্যক্রম কতটা সফল কতটা ব্যর্থ, স্পেসিফিক বলতে গেলে তারা কয়েক দফায় পণ্যের যে দাম বাড়িয়েছে, নিত্য পণ্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় তেলের দাম, বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম, এর উপরে ভিত্তি করে আমি কিছু আলোচনা করব এবং এটাও প্রত্যাশা করছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুরুতেই একটি নিউজ পড়ে নিব। অর্থাৎ গতকালকে সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হলো, কত বাড়ানো হয়েছে সেই বিষয়ে একটা প্রতিবেদন পড়ব। এরপরে আমি গ্যাস এবং তেলের দাম সম্পর্কেও দু একটি কথা বলবো ইনশাল্লাহ। আমি সমকাল থেকে পড়ছি। সমকালের হেডলাইন হচ্ছে, এবার বিদ্যুতের দাম বাড়লো, প্রভাব পড়বে সব ক্ষেত্রে। আমরা যদি একটু ভিতরে ঢুকি, মূলত 4 জুন 2026 প্রকাশ করেছে। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দামও রেকর্ড পরিমাণ বাড়লো। আবাসিক, বাণিজ্যিক, কৃষি, ধর্মীয় প্রতিষ্ঠান, শিল্প সহ সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম গতকাল বুধবার বাড়ানো হয়েছে। উৎপাদন, বিপণন থেকে শুরু করে জনজীবনের সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বিআইআরএসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সরকার 17 থেকে 21% পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব পেলেও কমিশন সব পক্ষের মতামত বিবেচনা করে গড়ে 19.85% মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটি চলতি মাস থেকেই কার্যকর। মানে কি একটা উপকার আমাদের করেছে যে সরকার যেখানে 17 থেকে 21 চাইছিল, ওনারা সেখানে 19.85 করছে। মানে সরকারের সর্বোচ্চ দাম থেকে কিছুটা কম ওনারা বৃদ্ধি করেছেন। কিন্তু সরকার তো নিচের যে রেট ছিল 17, সেটা কিন্তু তারা খেয়াল করেনি, মানে আমাদের উপকার করে ফেলেছেন। এরপরে বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে বাড়তি চাপের বিপরীতে সরকারের অতিরিক্ত আয় হবে 14,200 কোটি টাকা। এতে বিদ্যুতের 56,000 কোটি টাকার ভর্তুকি নেমে দাঁড়াবে 41,000 কোটিতে। ঘোষণা অনুসারে দিনে শুধু প্রয়োজনীয় সময়ে একটি লাইট ফ্যান ব্যবহারকারী গ্রাহককেও আগামী মাসে 40 টাকার মতো বেশি বিল দিতে হবে। অর্থাৎ শুধু একটা লাইট, একটা ফ্যান যদি দিনের বেলায় কেউ চালায়, শুধু এতটুকুর জন্যই তাকে 40 টাকা বাড়তি দিতে হবে। বাসাবাড়ির জন্য গ্রাহকের খরচ ব্যবহার অনুযায়ী মাসে 70 থেকে 1,000 টাকা পর্যন্ত বেড়েছে। 600 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকের খরচ আরও বেশি বাড়বে। অর্থাৎ 600-র উপরে যদি যায়, সেটা মাত্রা ছাড়া বেড়ে যাবে। গ্রাহক পর্যায়ে গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। 16.68% বেড়েছে। অর্থাৎ প্রায় 17 টাকার মতো গ্রাহক পর্যায়ে বেড়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। একই সঙ্গে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট 7 টাকা থেকে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা করা হয়েছে, শতকরা হিসেবে 19.85%। পাশাপাশি কৃষিতে 15%, স্কুল, মসজিদ, মন্দির ও হাসপাতালে প্রায় 20% এবং শিল্পে 18 থেকে 19% পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে সরাসরি বিদ্যুৎ বিল যা বাড়বে, তার চেয়েও বড় প্রভাব পড়বে পরোক্ষ ব্যয়ে। উৎপাদন ও সেবা খাতে বিদ্যুৎ বিল বাড়ায় নিত্যপণ্যের দাম বাড়বে স্বভাবতই। বিদ্যুৎ বাড়বে মূল্যস্ফীতি, অর্থাৎ এখন থেকে টাকার মানও কমে যাবে আমাদের। যদিও বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী 2 বছর বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠলে সরকার এই প্রতিশ্রুতি থেকে সরে আসে। দায়িত্ব নেওয়ার 100 দিনের মধ্যেই লাইনের গ্যাস ছাড়া সব ধরনের জ্বালানির কয়েক দফা দাম বৃদ্ধি করা হয়। এপ্রিলে এলপিজি, ডিজেল, পেট্রোল, অক্টেনের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এবার বিদ্যুতের দামও রেকর্ড পরিমাণ বাড়ানো হলো। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম সমকালকে বলেন, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, সিস্টেম লস এবং ক্যাপাসিটি চার্জের মতো বিষয়গুলোর কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। সেগুলো বন্ধের দাবি করা হলেও এ বিষয়ে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রান্তিক ও ক্ষুদ্র গ্রাহকদের উপরে বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হলো। এর প্রভাব সবখানেই পড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে, জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাজেটের আগে তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী। বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার দায় সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। খুচরা গড় দামে গরমিল। এরপরে তাদের হযবরল অবস্থার কিছু চিত্র আছে, প্রান্তিক শ্রেণীর বক্তব্য আছে। মূল বক্তব্য যতটুকু আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিদ্যুতের দামটা এখন কেন বাড়ানোর দরকার পড়লো, অথচ আমরা সরকারি যতগুলো ওয়েবসাইট আছে
সরকারি যতগুলি ফেসবুক পেজ, ফেসবুক আইডি আছে এবং সরকারি যতগুলি নিয়ন্ত্রিত মিডিয়া আছে, অর্থাৎ বিএনপি নিয়ন্ত্রিত যতগুলি মিডিয়া আছে, তারা কিন্তু আরেকটা নিউজ খুব ফলো করে প্রচার করতেছে। সেটা হচ্ছে বিদ্যুতের যে মিটারের মাসিক চার্জ ছিল বা মাসিক একটা ভাড়া নিত 80 টাকা, পার মিটারে 80 টাকা, সেটা বিএনপি সরকার মওকুফ করেছে। এটাকে তারা খুব বেশি হাইলাইট করতেছে, মানে এটা একেবারে মনে হয় বাংলাদেশকে উদ্ধার করে ফেলেছে। মাসে একটা ফ্যামিলির জন্য 80 টাকা তারা মওকুফ করেছে, মোকাবেলায় একটা ফ্যামিলি অন্তত 300, 500, 700, 1000 টাকা পর্যন্ত তাদের থেকে হাতিয়ে নিবে বা ছিনিয়ে নিবে বা ডাকাতি করে নিবে। শব্দটা আমার খুব কঠিন হয়ে যাচ্ছে, তারপরে বলতে বাধ্য হচ্ছি যে যখন আপনি 16% মূল্য বৃদ্ধি করবেন, তার মানে আপনি 1000 টাকায় কত টাকা বাড়তেছে আপনি হিসাব করেছেন? 160 টাকা। 2000 টাকা যেই ফ্যামিলিতে বিদ্যুৎ বিল লাগতো, সেই ফ্যামিলিতে এখন 320 টাকা বিদ্যুৎ বেশি লাগবে। একই বিদ্যুৎ পূর্বে, কিন্তু এখন বেশি পূর্বে 320 টাকা 2000 টাকায়। তার মানে আমাদের স্বভাবতই আমার বাসাতে 2000 টাকার বিদ্যুৎ লাগে। 2000 টাকার বিদ্যুৎ লাগলে সেখানে 2320 টাকা বা 2400 টাকা আসবে। তার মানে একটা ফ্যামিলিকে আপনি 80 টাকা সেভ করে মোকাবেলা আপনি 300, 400, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত হাতিয়ে নেবেন। এটা অবশ্যই জালিয়াতি এবং বিএনপির যেই ব্যর্থতার ষোলকলা, সেটা মনে একেবারে পূর্ণতা পেয়েছে। আমরা ষোলকলা হিসেবে অনেকেই জানি। ষোলকলা নিয়ে একটি ছোট্ট চটিকা যদি বলি, আমি চটকি বলি, যে এক মহিলা, সে সারাক্ষণ খালি তার স্বামীর থেকে মার খাইতো। মার খাওয়ার পরে মহিলা বলেছে, আর যদি আমাকে মারধর করো তাহলে কিন্তু আমি ষোলকলা দেখাবো। জামাই বলতেছে, ষোলকলা কি? সময় মতো দেখবা। পরে একদিন বউয়ে চিন্তা করলো যে ষোলকলা তো দেখাইতে হয়। তো জামাইকে জিজ্ঞেস করলো, তুমি আগামীকাল কি করবে? জামাই বললো, আমি অমুক ক্ষেত চাষাবাদ করতে যাব। বউতি আগের থেকে একটি জ্যান্ত শৈল মাছ কিনে সেই জমিনের ভিতরে পুঁতে রাখলো। জামাই যেই জমিন চাষ শুরু করলো, সকালে গিয়ে অমনি ওই শৈল মাছটা ভেসে উঠলো লাঙ্গলের ফালা দিয়ে। সাথে সাথে উনি ওটা বাড়িতে এনে বউকে বললো, এটা সুন্দর করে রান্না করে রাখো, আমি দুপুরে এসে খাবো। তো জামাই বেচারা রোদের ভিতরে সারাদিন কষ্ট ক্লেশ করে দুপুরে যখন এসেছে, বউ করেছে কি, তাকে শুকনা মরিচ এবং ভাত দিয়ে খাবার দিয়েছে। জামাই তো মাথা গরম, আমি সকালে শৈল মাছ এনে দিলাম, অথচ আমাকে শুকনা মরিচ দিয়ে ভাত। আবারও দুরুম দারাম পিটানো শুরু বউকে। বউ তো এবার চিল্লা পাল্লা শুরু করেছে, এলাকার মানুষজন জমা হয়ে গেছে। এলাকার মানুষকে তিনি বলতেছে যে আমার জামাই পাগল হয়ে গেছে, দেখেন সে কি বলতেছে। জামাইকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তো জামাই বলতেছে, আমি সকালে হাল চাষ করতে গিয়ে একদম শুকনা জমিনের ভিতরে একটা শৈল মাছ পেয়েছি, সেটা আমার বউকে এনে দিয়েছি, কিন্তু আমাকে সেটা রান্না না করে দিয়ে আমাকে শুকনা মরিচ দিয়ে ভাত দিয়েছে। মানুষকে সত্যই তো পাগল হয়েছে। সকলে মিলে ওকে দুরুম দারুম করে উত্তম মাধ্যম দিয়ে এরপরে একটা খুঁটির সাথে বেঁধে রেখে তারা চলে গেছে। এরপরে বউতি সেই শৈল মাছের তরকারি এবং ভাত একসাথে মাখিয়ে এনে জামাইকে খাওয়াইছে এবং বলতেছে, এটা হচ্ছে 16 কলার 1 কলা, যদি আর একবার আমার গায়ে হাত তুলো তাহলে বাকি 15 কলা আমি তোমাদেরকে দেখাবো তোমাকে। তো এরকম মহিলাদের 16 কলা আমরা জানতাম, কিন্তু বিএনপি সরকার ব্যর্থতার 16 কলা পূর্ণ করছে। কিভাবে? তারা কয়েকদিন পূর্বে আমরা দেখেছিলাম 2 দফা গ্যাসের দাম বৃদ্ধি করে 600 টাকার উপরে বৃদ্ধি করেছো, অর্থাৎ 1350 টাকা থেকে নিয়ে সেটা 1940 টাকা নিয়ে গিয়েছে। 600 টাকা বৃদ্ধির পরে অবশেষে গত মাসে দেখলাম মাত্র 40 টাকা কমিয়েছে। মানে 600 টাকা বাড়ানোর পরে আমাদেরকে উপরে দয়া দক্ষিণা করেছে 40 টাকা কমিয়ে। এর আগে আমরা দেখেছি অব্যবস্থাপনার কারণে বা তেল সিন্ডিকেটের কারণে আমাদের বাংলাদেশে তেল সংকট না থাকা সত্ত্বেও মানে তেলের দাম তারা বৃদ্ধি করলো, এবং পরে বললো জনগণের উত্তেজনার কারণে বা জনগণের চাওয়ার কারণে বা জনগণের আন্দোলনের কারণে তারা তেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। মানে কি সুন্দর তাদের বক্তব্য, মানে শুনলে আমার মনে হয় পাগলেও এটা বিশ্বাস করবে না তাদের এই ধরনের অমূলক কথাবার্তা। তো আমরা মেনে নিলাম, ঠিক আছে, বাড়িয়েছে। এরপরে গত কয়েকদিন আগে আবারও দ্বিতীয় দফা তারা আবারও 5 টাকা করে তেলের দাম বৃদ্ধি করলো। কেন ভাই? এবার তো কেউ আন্দোলন করেনি, কি কারণে? এবার বাহানা দেখাইলো যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ যখন কমে তখন আমাদের দেশে তেলের দাম কমে না। আমরা যদি বিগত 1.5 বছরের দিকে তাকাই, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাই, তারা কিন্তু ক্ষমতা আসার পরে তেলের দাম কমিয়েছিল, বাড়ায়নি। 1.5 বছরে তেলের দাম বাড়েনি, বরং উল্টা চিত্র দেখেছি, তারা কমিয়েছিল। এটা তাদের বদান্যতা, তাদের টেকনিক্যালি তারা যে সার্থক বা তারা সফল সেই প্রমাণ তারা রেখেছে। কিন্তু বিএনপি সরকার আসতে না আসতেই তাদের নানাবিধ সমস্যা তাদের সামনে। সবচাইতে বড় সমস্যা হচ্ছে বিএনপির দলীয় সমস্যা। বিএনপি দ্বারা দলীয়ভাবে লুটে পুটে খাওয়ার জন্যই এই ধরনের ধান্দা ফিকির শুরু করেছে, এছাড়া আর কিছুই নয়। আপনি মাত্র 3 মাস হলো ক্ষমতায় আসছেন, আপনি কার্ড বাবা সেজেছেন, বিভিন্ন ধরনের কার্ড আপনি মানুষকে দিচ্ছেন। তো এই কার্ডগুলি না দিয়ে, সেই টাকা দিয়ে হলেও, ভর্তুকি দিয়ে হলেও আপনি অন্তত বাজার দরটা নিয়ন্ত্রণে রাখেন। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন
তেল, বিদ্যুৎ, গ্যাস, এই তিনটাতে আপনি ঠিকঠাক মতো দামটা ঠিক রাখেন, যাতে গরিব মানুষ বেঁচে থাকে, দুটো ভাত খেতে পারে। সেটা না করে আপনি একদিকে কার্ড দিচ্ছেন, হয়তো আপনি বছরে 5,000, 10,000, 20,000, 30,000 মানুষকে কার্ড দিবেন, বা 1 লাখ মানুষকে কার্ড দিবেন। মোকাবেলায় আপনি 1 কোটি বা 4 কোটি যে পরিবার রয়েছে, 4 কোটি পরিবার থেকে আপনি এই টাকাগুলি হাতিয়ে নেবেন। কত টাকা যদি আমরা সংক্ষেপে একটু হিসাব করি, যে বিদ্যুৎ থেকে আপনি সর্বনিম্ন 300 থেকে 500 টাকা প্রত্যেক ফ্যামিলি থেকে আপনি হাতিয়ে নেবেন। অন্যদিকে এলপি গ্যাস সাধারণত 1.5টা সিলিন্ডার লাগে, সেখানে আপনি 6,900 টাকা, প্রায় 800-900 টাকা আপনি হাতিয়ে নিচ্ছেন। যদি 900 আর এখানে যদি আপনি 500 ধরেন, 1400 টাকা। অন্যদিকে যদি আমরা তেলের দাম ধরি, এই তেলের কারণে বাজারের যে প্রভাব পড়েছে, তাতে আরো অন্তত 1,500-2 হাজার টাকা মানুষের মাসিক যে খরচ সেটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 3,500-4 হাজার টাকা বা 5,000 টাকা বাড়তি খরচ প্রত্যেকটা ফ্যামিলির ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি মোকাবেলায় কি করতেছেন, সব ফ্যামিলিকেও দিতে পারতেছেন না। সব ফ্যামিলিকে দিতে গেলে অন্তত আপনার 5 বছর 7 বছর সময় লাগবে। যাদেরকেও দিতেছেন 2,500 টাকা বা 2 হাজার টাকার একটা ফ্যামিলি কার্ড দিচ্ছেন। অতএব আমরা এই ফ্যামিলি কার্ড দিয়ে কি করব? ফ্যামিলি কার্ড দিয়ে আমরা ধুয়ে ধুয়ে কি পানি খাবো? আমাদের তো ফ্যামিলি কার্ড দরকার নাই। আমাদের নিত্য পণ্য যে দাম সেটা আপনারা লাগাম টেনে ধরেন। আমাদের সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসটা এলপি গ্যাস, বিদ্যুৎ এবং তেল, জ্বালানি তেল, এই 3টা জিনিসের দাম আপনি সীমাবদ্ধ রাখেন, সীমিত পরিসরে রাখেন, যাতে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি। গরিব মানুষ যাতে দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সেটা আপনি বাড়িয়ে দিয়ে আপনি মোকাবেলায় কি করতেছেন, মানে সকল পরিবারের জন্য আপনি ফ্যামিলি কার্ড নিয়ে আসতেছেন, যেটা বাস্তবায়ন করতে সুদূর পরা হতো। আদৌ আগামী 5 বছরে সেটা আপনি শতভাগ বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা নিয়ে আমি শঙ্কিত, এবং সেই অর্থ কোথা থেকে আসবে সেটা নিয়েও আমার শঙ্কা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি বিএনপির এই গত 3 মাসে আমরা কি দেখেছি, দেশের চিত্র যেই অবস্থা, আমি ইতিপূর্বেও বলেছিলাম যে রাস্তাঘাটের চাঁদাবাজি কোনো জায়গায় কমেনি। কেন কমেনি? আমরা তো শরীয়তপুরের এক এমপি জনাব হানজালা সাহেব, তার একেবারে দীপ্ত কণ্ঠে ঘোষণা দেখেছি। তিনি রাস্তায় এসে বিভিন্ন স্ট্যান্ডে এসে বলেছেন, ঘোষণা দিয়েছেন, বাসওয়ালাদেরকে বলিয়েছেন যে আমার এই এরিয়ার ভিতরে কোনো চাঁদাবাজি হবে না, অর্থাৎ রাস্তার থেকে কোনো চাঁদাবাজি হবে না। বাকি এরিয়া কিন্তু চাঁদাবাজ মুক্ত নয়, প্রত্যেকটা এরিয়াতে চাঁদাবাজি হয়। আমি গতকালকে বাড়ির থেকে এসেছি, ভাঙ্গা থেকে এসেছি, আমি মালিগ্রাম স্ট্যান্ডে দেখেছি। আমি উঠেছি বগাল স্ট্যান্ড থেকে। আমি ওঠার আগে একটা ছেলে এসে জিজ্ঞেস করলো কোথায় যাবেন, আমি তাকে বলিনি কোথায় যাব। আমি বলছি ভাই আমি কোথায় যাবো সেটাতে আপনার দরকারটা কি? বাস্তব লেগেছে। আমি আমার মতো উঠেছি, আমার ফ্যামিলিতে 4টে টিকিট আমি কেটেছি, আমার থেকেও 100 টাকা ওই ছেলেকে দেওয়া লাগছে। কেন ভাই, কি কারণে? সেটা তো তোমার বাবার স্ট্যান্ড না, এবং বগাইলে কোনো স্ট্যান্ডই নেই। রাস্তায় আমরা দাঁড়িয়েছি, বাস এসে থামছে, আমরা গাড়িতে উঠছি, বা শেষ। তো তোমার কোনো কাউন্টার না, তোমার কোনো স্ট্যান্ড না, তোমার বাপের জমিদারি না, তারপরেও কেন তুমি এখানে চাঁদাবাজি করবা? বাসওয়ালাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনারা কেন দেন, তারা বললো আমরা অসহায়, আমরা যদি এখানে না দেই তাহলে আমাদের এখান থেকে বাস দাঁড়াইতে দিবে না, বা আমাদেরকে মারধর করবে, বা আমাদের উপরে জুলুম নির্যাতন নেমে আসবে, এ কারণে আমরা দিতে বাধ্য। তো এই বাধ্য কারা করতেছে? বিএনপি করতেছে, কারণ সরকার বিএনপি, চালায় বিএনপি, ক্ষমতা বিএনপির, এবং প্রত্যেকটা জায়গায় বিএনপির কমিটি আছে। আপনি বলতে পারেন জামাতের নাম, কিন্তু আমি জামাতের কথা বলবো না, কারণ জামাত এখনো এতটা শক্তিশালী হয়নি যে প্রত্যেকটা গ্রামে তাদের কমিটি থাকবে, বা এরকম সক্রিয়ভাবে তাদের কমিটি থাকবে না। যাও আছে দুর্বল বা একটু নমনীয় ভাবে তাদের চলাফেরা। শুধুমাত্র বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলই শক্তভাবে প্রত্যেকটা এলাকায় তাদের কর্মী রয়েছে, বা শক্তিশালী, অথবা বলতে গেলে ডাকাত শ্রেণীর বা মাফিয়া শ্রেণীর যেই কর্মী, সেটা বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরেই রয়েছে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এককভাবেই পুরা রাজত্বটা বিএনপি দখল করেছে, পুরা সর্বোচ্চ। আপনি যতগুলি বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, রাস্তার যতগুলি রাস্তা, পুরা রাস্তা তারা খেয়ে ফেলছে। এই যদি হয় বিএনপির অবস্থা, তাহলে মানুষ বাঁচবে কিভাবে? আগামী 5 বছর পরে বিএনপির ক্ষমতা আসা সুদূর পরা হতোই নয়, শুধু এই 5 বছর তারা টিকবে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠতেছে। যদিও আমি আমার থাম্বনেইলে বলেছি যে বিএনপির 16 গলা, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তবে সার্বিক অবস্থা হচ্ছে বিএনপি যেইভাবে গরিবের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, যেইভাবে গরিবের জীবনকে দুর্বিষহ করে তুলতেছে, আমার মনে হয় আর 6 মাস পরেই মানুষ রাস্তায় নেমে আসবে, মানুষ বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। আমি আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, আহ্বান করব, আপনি যেভাবে বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, আমরা দেখছি আপনার আসলে প্ল্যান বলে কিছুই নেই। আপনি শুধু প্ল্যান মানেই মনে করছেন মানুষকে কার্ড দিলেই হয়ে যাবে, কিন্তু একটা কার্ডে আপনি দিবেন 2,500 টাকা, সেটাও সব ফ্যামিলি পাবে না। সব ফ্যামিলি পাইতে পাইতে 5-7 বছর, মোকাবেলায় আপনি প্রত্যেক ফ্যামিলি থেকে 5,000, 6,000, 7,000 টাকা যদি আপনি বাড়তি তাদের থেকে নিয়ে নেন,
তাদের ঘাড়ে পাড়া দিয়ে তাদের থেকে আদায় করে নেন, তাহলে এই মানুষদেরকে আপনার 2500 টাকা 2000 টাকা দিয়ে লাভটা কি? অতএব আমি বলবো এই ধরনের ধান্দাবাজি পরিকল্পনা পরিহার করে বরং আপনারা সঠিক পথে হাঁটুন, আপনারা সঠিক রাস্তায় আসুন, জনগণ বান্ধব আপনারা যে সরকার পরিচালনা সেটা করেন। সামনে 2-1 দিনের ভিতরেই সংসদ বসবে এবং আগামী সংসদ হবে বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশন এমন কোনো বাজেট দিবেন না যেটা জনগণ মারার বাজেট। আমরা দেখেছি আপনারা এবার ব্যাংকের উপরে একটি আবগারি বিল করবেন বা আবগারি একটি ট্যাক্স আরোপ করবেন, অর্থাৎ একজন গ্রাহককে 3-4 লাখ টাকা যদি সে তার নিজের অ্যাকাউন্টে রাখে, সেটার মোকাবেলায় নাকি শুনেছি আপনারা 3000 না 4000 টাকা কেটে রাখবেন। এটা যদি করেন তাহলে বিএনপি সরকার পঙ্গু হয়ে যাবে। কেন? মানুষ অন্তত ব্যাংকে টাকা রাখে তার টাকার নিরাপত্তার জন্য। যখন দেখবে আমি 4 লাখ টাকা রাখলে আমার 4-5 হাজার টাকা সরকার কেটে নিয়ে যাচ্ছে, আমি এই টাকা ব্যাংকে রাখতেছি কোনো ব্যবসার জন্য না, শুধুমাত্র নিরাপত্তার জন্য। এই টাকা দিয়ে যখন আমি ব্যবসা করতেছি, সরকারকে আমি ট্যাক্স দিচ্ছি, আমি যখন পণ্য কিনতেছি ভ্যাট দিচ্ছি, তাহলে আমি এই ব্যাংকে টাকা রাখার মোকাবেলায় কেন আমি সরকারকে আমি আবগারি আলাদা একটা ট্যাক্স আমি সরকারকে প্রদান করব? এর কি যৌক্তিকতা আছে? আমার মনে হয় ন্যূনতম কোনো ধরনের কোনো যৌক্তিকতা নেই। এটা যদি সরকার কাটতে থাকে তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখা বন্ধ করে দিবে, ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যাবে, মানুষ প্রত্যেকে তার ঘরে ঘরে টাকা রাখবে। এর মাধ্যমে রাষ্ট্র মানে তারল্য সংকটে পড়বে, প্রত্যেকটা ব্যাংক তারল্য সংকটে ভুগবে। ফলে বিএনপি কোনোভাবেই সামাল দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকবে না। আমি ছোট মানুষ, ছোট মাথা থেকে আমি যতটুকু বুঝি আমি সেই হিসেবে কথা বলছি। আশা করি আমার এই কথা যদি বিএনপির উচ্চ মহলে পৌঁছে, তারা এই কথাগুলি আমলে নেবেন এবং আমার যে বিএনপি বন্ধু বান্ধব যারা আছেন, আশা করি আমাকে বকাবাধ্য না করে আপনারা যুক্তির সাথে আমার প্রত্যেকটা কথা খণ্ডন করেন, যুক্তি দিয়ে আমাকে বোঝান যে আপনারা যে কাজগুলি করতেছেন সেটা কেন করতেছেন, সেটার যুক্তি আমাকে দেন এবং আমি যে আলোচনা করলাম আমার সেটাকে যুক্তিহীন প্রমাণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে বকাবাধ্য করতে কেউ আসবেন না। আপনারা যদি সুন্দর সাবলীল মন্তব্য করেন, আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমি গুরুত্ব সহকারে নিব এবং আপনাদের মতামতের উপরে ভিত্তি করে পরবর্তীতে আবার কোনো আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের মঙ্গল কামনা করছি। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।